হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তো চলো আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। তো আজকে কিন্তু রান্না করবো একটা ভিন্ন স্বাদের চিকেন। ভিন্ন স্বাদের কেন বললাম? আস্তে আস্তে বুঝতেই পারবে। প্রথমে কিন্তু আমি এখানে কী মশলা ব্যবহার করব সেগুলো কিন্তু দেখিয়ে দিলাম। আচ্ছা, নামগুলো পরেই বলে দেবো। আর তারপরে কিন্তু দেখো, এখানে কিন্তু আমি আলু কেটে রেখেছি, আর এখানে রেখেছিলাম হচ্ছে আলুর সঙ্গে রসুন। আর আমি কিন্তু এখানে মাংসটাও রেখে দিয়েছি, যে চিকেনটা কিন্তু আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। আর চিকেনটা আজকে কীভাবে রান্না করি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর হ্যাঁ, ভিন্ন স্বাদ বলার কারণটা কিন্তু তোমরা অবশ্যই একটু পরে বুঝতে পারবে। তো দেখো, আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে গোটা মশলাগুলো ভেজে নেব। তো গোটা মশলার জন্য আমি এখানে ব্যবহার করেছি গোটা গরম মশলা, আর তারপরেই দিয়ে দিয়েছি গোটা ধনে। আচ্ছা, পরে বলছি, ভিডিওটা তো দেখো যে কেন গোটা মশলা ব্যবহার করছি, আর গোটাই কি তরকারিতে দিয়ে দেবো সেটা তো দেখতে হবে। তো দেখো, গোটা ধনে দেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম গোটা গোলমরিচ। আর হ্যাঁ, তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে সবই যখন গোটাই দিচ্ছ, তাহলে একবারে কেন কড়াইতে দিয়ে দিলে না? আচ্ছা, কোনো জিনিস মানে কোনো মশলা এখানে হয়তো শক্ত, আবার কোনো মশলা একটু নরম, এরকম ধরনের আছে, মানে পাতলা মোটা এরকম ব্যাপার আছে। তো সেই জন্য কিন্তু আমি একবারে দেইনি, দিলে কোনোটা আগে পুড়ে যাবে, কোনোটা পরে। তো সেই জন্যই কিন্তু আমি আস্তে আস্তে করে সবগুলো পরপর দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু একদম লাস্টে দিয়ে দিয়েছি জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে আমি কিন্তু একটা কাপড় দিয়ে চেপে এটাকে মানে ভেজে নিচ্ছি। মানে খুন্তি দিয়ে নাড়িয়ে যতটা না ভাজা হয়, তার থেকে বেশি এটা কাপড় দিয়ে যদি নাড়ানো যায়, তাহলে কিন্তু বেশি সুন্দরভাবে এটা ভাজা যায়। আর তারপরে অন্য একটা কড়াইতে কিন্তু আমি এখানে ওই আলুগুলো আর রসুনগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য, আর একটু নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা কিন্তু ঢেকে দেবো যতক্ষণ সেদ্ধ হয়। সেই জন্য কিন্তু আমি এটা ঢেকে দেবো। তো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 10 মিনিট মতো ঢেকে দেবো। আর মাঝে যদি তোমরা চাও তাহলে একটু আলগা করেও নিতে পারো, যদি তলাটা ধরে যায় সেই জন্য কিন্তু একটু আলগা করে চেক করে নিতে পারো। আর হ্যাঁ, ওই গোটা মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি ওগুলোকে এখন বেটে নেব। আর হ্যাঁ, বেটে নেওয়ার জন্য কিন্তু আমি দেখো শিলে আস্তে আস্তে ঢেলে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে যে কী মশলা আমি এখানে ব্যবহার করেছি। তাহলে চলো বলে দিই। এখানে কিন্তু ব্যবহার করেছি গোটা গরম মশলা, তারপরে কিন্তু গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে, এইগুলোই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি এখন শিলে বেটে নিয়েছি। আর একটা কথা কি জানো তো, এই যে মশলাগুলো ভাজার সময়ও যেরকম একটা সুন্দর স্মেল আসে, আর যখন বাটছি না আরও বেশি সুন্দর একটা স্মেল আসছে। মানে তোমরা ভাজা মশলা করলেই কিন্তু এটা বুঝতে পারবে যে ভীষণই সুন্দর একটা গন্ধ আসে। আর তারপরেই কিন্তু আমি যে প্রথমে তোমাদেরকে দেখিয়ে রেখেছিলাম কী মশলা ব্যবহার করব, তো সেই জন্য কিন্তু সেখানে ছিল আদা রসুন। তো আদা রসুনটাও কিন্তু আমি এখানে বেটে রাখছি। তো আদা রসুনটাও ভালো করে বেটে নিলাম, আর শিলে আজকে বেটে নিয়েছি। আর তোমরা তো জানোই যে আমরা কিন্তু শিলে বেটেই রান্না করি, মানে আমি কিন্তু শিলে বেটেই রান্না করি। আর তারপরেই কিন্তু এখানে লঙ্কাগুলোও বেটে নিয়েছি। লঙ্কাগুলো দেখো কত সুন্দর পাকা পাকা লঙ্কা, আর ভীষণই সুন্দর লাগে তরকারিতে দিলে। তো দেখো, আর হ্যাঁ, বিশেষ কারণে আমি এই পাকা লঙ্কাগুলো দিই, সেই কারণটা হচ্ছে মানে তরকারির কালারটা না ভীষণই সুন্দর আসে। তো সেই জন্যই কিন্তু এই পাকা লঙ্কাগুলো ব্যবহার করি। তো দেখো, আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এই চিকেনটা তোমরা কি আগে রান্না করেছো বাড়িতে? রান্না করে থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, আর না করলেও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওতে যখন ক্লিক করেছো, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেই যাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে তাহলে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবে না। আর দেখো, এখানে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য আমি মাংসটা জল ঝরিয়ে নিয়েছি, যেহেতু আমি ধুয়েই রেখেছিলাম জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ। আমি কিন্তু সব কাঁচা মশলাগুলো দিয়েই আজকে ম্যারিনেট করব। কাঁচা মশলা কিন্তু আজকে কোনো রকম তেলে দেবো না। তো রান্নাটা করলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি হচ্ছে গিয়ে তেল মানে হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, আর তারপরেই দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এখানে যে পাকা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেই পাকা লঙ্কাগুলো। আর তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো, কী দিয়ে দেবো বলো তো, একটু নুনটা যদি না দিই তাহলে মাংসের মধ্যে নুনটা ঢুকবে কী করে? তো সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো একটু কাঁচা তেল ব্যবহার করব। আর আমি আজকে যে মশলাগুলো ব্যবহার করব, সব মশলাগুলোই কিন্তু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। এবার কিন্তু মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু কিছুটা সময় রেখে দিয়েছিলাম, ওই আধা ঘন্টা মতো। আর ওইদিকে কিন্তু আমি যে আলুটা বসিয়েছিলাম সেই আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সেই জন্য কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি প্রথমে হলুদ দেইনি, শুধু নুনটাই দিয়েছিলাম, তো হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ওগুলোকে তুলে নিয়েছি। আর ওই আলু ভাজা কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ তেল। আর তার মধ্যেই তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিয়েছি
এখানে গোটা গরম মশলাটা দিলে সত্যি কথা যেটা মানে রান্নার গন্ধটা এত সুন্দর ছাড়ে, মানে রান্না পুরো কমপ্লিট হওয়ার আগেই যে গরম মশলার একটা গন্ধ আছে সেটা যে তেলে দিলে এত সুন্দরভাবে ছাড়ে না, ভীষণই সুন্দর লাগে। তো দেখো গরম মশলাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, মানে পেঁয়াজটা হালকা হালকা নরম হবে, তারপরেই কিন্তু আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো কিন্তু আমি হচ্ছে গিয়ে ছোটো ছোটো করে কেটেছি, খুব বেশি ছোটো করে কাটিনি, এমনিই গলে যাবে তরকারিতে দিলে, তো সেই জন্যই কিন্তু আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি, আর খুব বেশি ছোটো করে কাটিনি। আর তারপরেই দেখো আমি দিয়ে দিলাম সামান্য নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, মানে যখন পেঁয়াজটা দিয়েছিলাম তখন কিন্তু নুন হলুদ কোনোটাই দেইনি, তো সেই জন্য কিন্তু আমি দিয়ে দিলাম। আর তারপরেই কিন্তু যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম আধা ঘন্টা, সেটা কিন্তু আমি এখানে এবার দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে কিন্তু মশলাটার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মশলাটার সঙ্গে না মাখালে চিকেনের গায়ে মশলাটা ঢুকবে কী করে, তাই তো। আর তোমাদেরকে যেটা প্রথমে বললাম যে আমি কিন্তু তেলের মধ্যে কোনো রকম কাঁচা মশলা ইউজ করিনি, আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করার সময় কিন্তু ওই কাঁচা মশলাগুলো ব্যবহার করেছি। তো দেখো মাংসটা কিন্তু আমি আবার একটু ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পরে কিন্তু মাংসটা থেকে এতটা জল বেরিয়ে গিয়েছে, আর তারপরেই কিন্তু আমি আলু আর হচ্ছে রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাংসটা কিন্তু প্রপারভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি সেই জন্য সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কিন্তু কোনো রকম টক দই ইউজ করিনি, তবুও কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো আলু আর রসুনটা কিন্তু আমি ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর তারপরেই দিয়ে দিলাম সামান্য একটু নুন। আমার মনে হয়েছিল যে নুনটা একটু কম, তো সেই জন্য কিন্তু আমি আরেকটু পরিমাণ নুন ব্যবহার করেছি। তো দেখো নুনটাও কিন্তু ভালো করে মিশিয়ে নেবো, আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু সময় কষতে দিলেই দেখা যাবে যে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আর তেলটা ছেড়ে দেওয়া মানেই তো আমরা জানি যে মাংসটা কিন্তু ভালোভাবে কষে গিয়েছে। তো তারপরে কিন্তু যতটা পরিমাণ আমাদের জলের প্রয়োজন তরকারিতে ততটা পরিমাণ কিন্তু আমরা জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যে আরেকটু জল কি প্রয়োজন, আরেকটু জল যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু আরেকটু জল দিয়ে দিতে হবে। তো দেখো আমার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে মনে হয়েছিল যে আরেকটু সামান্য জল প্রয়োজন, তো আমি কিন্তু আরেকটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, জলটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিন্তু ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য, তাহলে কিন্তু তরকারিটা ভালোভাবে ফুটে যাবে। আর হ্যাঁ, যে ভেজে রাখা মশলাটা দিয়েছি সেটাও কিন্তু একটু দিয়ে দেবো, আর হ্যাঁ সেটা কিন্তু এখন দেবো না, সেটা কিন্তু এটা ঢেকে দেওয়ার পরই দেবো। তো চলো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, এবার কিন্তু এটা ঢেকে দেওয়ার পালা। 10 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে আলগা করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে এটা একটা কালার এসছে, আর কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছো, আর তেলটাও কিন্তু সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এর মধ্যে এক্ষুনি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা কিন্তু আমি 2 বা 3 বার ব্যবহার করেছি, মানে তরকারি ফোটাকালীনই 2 বার ব্যবহার করেছি। আর তরকারিটা কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর তরকারিটা কিন্তু রেডিও হয়ে গিয়েছে। আর আমি কিন্তু যেহেতু ভাজা মশলার মধ্যে গরম মশলাটাও ইউজ করেছিলাম, সেহেতু আমি কিন্তু আর এক্সট্রাভাবে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি তরকারিটা নামানোর সময়। তো আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই জানাবে। তো দেখো কতটা সুন্দর একটা কালার এসছে না। আর হ্যাঁ, একটা কথা, আরেকবারও কিন্তু আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, তোমরা দেখেই নিলে নামানোর পরে। তো দেখো ভাজা মশলাটা যখন তোমরা বাটবে না তখন কিন্তু বেটে আলগা রেখে দেবে না, তখন বেটে একটা কাগজে মুড়িয়ে রেখে দেবে বা একটা বাটির মধ্যে ঢেকে রেখে দেবে, তাহলে কিন্তু গন্ধটা থেকে যাবে, গন্ধটা কিন্তু আর চলে যাবে না। বা হচ্ছে গিয়ে দেখো তরকারিটা কতটা লাল লাল হয়েছে, লাল লাল ঝাল ঝাল আমাদের চিকেন কিন্তু একদমই রেডি, আর একদমই ইজি প্রসেসে তোমাদের কিন্তু এটাকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।